হ্যালো 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 স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আশা করি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনাটাও খুব ভালোভাবে চলছে। আর তোমাদের নিট এক্সামিনেশন খুব শীঘ্রই, কারণ তোমরা জানো যে 5 মে তোমাদের এক্সামিনেশন। তো খুব শীঘ্রই তোমাদের অ্যাডমিট কার্ডও রিলিজ হয়ে যাবে। আর যারা ডাব্লিউবি যেই দিচ্ছ তাদেরও অ্যাডমিট কার্ড খুব শীঘ্র রেজাল্ট হবে, এবং যারা যেই মেন দিয়েছো তাদেরও রেজাল্টও চলে আসবে। তো এখন বলতে পারো যে এক্সাম মরশুম চলছে, কারণ চারিদিকে এক্সামের ছড়াছড়ি। তবে এই এক্সাম সিজনে আমাদের কিভাবে নিজেকে ঠিক রাখতে হবে, কিভাবে আমাদের ফোকাস ওয়েতে পড়াশোনা চালিয়ে যেতে হবে, বা আমাদের যতটুকুই পড়া হয়েছে ততটুকুই আমি কিভাবে রিভাইজ করব, আর বাকিগুলোকে আমি করব কি করব না, বাকিগুলো আমি কমপ্লিট করব কি করব না। বা অনেকে ভাবছে যে ওয়ান শট করে করে আমি পুরোটাকে 30 দিনে কমপ্লিট করে নেব। যদিও তোমাদের হাতে 30 দিন তো বাকি নেই। তোমরা জানো যে আজকে হচ্ছে তোমার 17 তারিখ, আর মাত্র তোমাদের এদিকে 13 দিন রয়েছে। 13 দিন আর ওদিকে 4 দিন, 4 দিন, মোট 17 দিন রয়েছে। আর 17 দিনের মধ্যে প্রিপারেশন করা প্রথম থেকে একটা ডিফিকাল্ট হয়ে যাবে। 17 দিনে অসম্ভব কেউ পড়তে পারে না যদি তার আগে থেকে ও রিভাইজ না করে থাকে। তাহলে এই 17 দিন আমাদের রিভাইজ করতে হবে। তাই রিভাইজ করার জন্য আজকে তোমাদের সামনে একটা চ্যাপ্টার আমি রিভাইজ করব, তার নাম হচ্ছে রেসপিরেশন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিট পারপাস অ্যাজ ওয়েল অ্যাজ জেন পাস পারপাস। তো যারা নিট এবং জেন পাসের অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা, এবং যারা 12 পাস আউট হয়েছে এবছর বা নিট দিয়ে ভাবছো, বা তোমাদের যারা 11তে আছো তারাও দেখতে পারো ভিডিওটা। বাকি না দেখলেও এটাকে স্কিপ করতে পারো, ঠিক আছে। আর বাকি যারা বলছি, যারা ভাবছো যে নিট এক্সাম আমরা দেবো বাট আমাদের প্রিপারেশনটা অতটাও ভালো নয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা পড়াশোনাটা স্টার্ট করে দাও। কারণ তোমরা ভাবছো যে নিট এক্সাম দেবো তারপর আমি স্টার্ট করব, বা এইভাবে পড়াশোনা করানো সম্ভব নয়। কারণ তুমি জানো যে কতটা হার্ড লেভেল নিট এখন হয়ে গেছে। আর সব বাড়িতেই বা সব পিতামাতায় চায় যে আমার বাচ্চা একটা ডাক্তার হোক। বাট ডক্টর হওয়ার জন্য কতটা কষ্ট করা দরকার, সেই ফিলটা তখনই আসবে যদি তুমি সঠিকভাবে এবং সঠিক ওয়েতে পড়াশোনাটা করো। সঠিক ওয়ে পড়াশোনা করার জন্য তোমার লাগবে একটা পারফেক্ট গাইডলাইন্স আমরাও দিচ্ছি। তোমরা যদি পারো তাহলে তুমি আমাদের অফলাইন সেন্টারে এসে তুমি পড়াশোনা করতে পারো, আর আমাদের অ্যাডমিশনটাও চলছে, সেখানে তোমরা প্রিপারেশনটা চালাতে পারো। তাহলে চলো ভিডিওটা লং না করে আজকের ক্লাসটা স্টার্ট করে শুরু করি। আর যারা নতুন দেখছো ভিডিওটা, অবশ্যই তোমরা চ্যানেলটা ভিজিট করো প্রথম টাইম, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। বেসিক্যালি আজকে আমি বলবো রেসপিরেশন সম্পর্কে। রেসপিরেশন, আশা করি তোমরা এই চ্যাপ্টারটা পড়েছো। যদি না পড়ে থাকো কোনো চিন্তা নেই, আমি আজকে খুব সুন্দরভাবে এবং চাইবো যে খুব ইজি ওয়েতে তোমাদের পুরো চ্যাপ্টারটাকে একদম ডাইজেস্ট করার, ঠিক আছে। এবং এখান থেকে মিনিমাম 3 থেকে 4খানা কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছর নিটে এবং অ্যাজ ওয়েল অ্যাজ জেন পাসেও একটা কোয়েশ্চেন কিন্তু আসে তোমার রেসপিরেশন থেকে। রেসপিরেশন চ্যাপ্টার শুরু করার আগে আমাদের জানতে হবে যে রেসপিরেশন কি, হোয়াট ইজ রেসপিরেশন, তাই তো। সব ক্লাসে এইভাবে স্টার্ট হয় যে ফটোসিনথেসিস শুরু করার আগে জানতে হয় ফটোসিনথেসিস কি। বাট এটা রাখো, রেসপিরেশন কি আমরা আগে পড়েছি কোনো নিচু ক্লাসে? হ্যাঁ পড়েছি, শ্বসন পড়েছিলাম। তো রেসপিরেশনের আরেকটা তুমি মিনিং রাখতে পারো, সেটা হচ্ছে শ্বসন। এবার আমরা জানি একটা হচ্ছে অবাত শ্বসন আর একটা সবাত শ্বসন, তাই তো। অবাত এবং সবাত তোমরা নিশ্চয় জানো। অবাত এবং সবাতটাকে বলা হয় যদি অক্সিজেনের উপস্থিতি থাকে, অর্থাৎ অক্সিজেন যদি থাকে কোনো শ্বসনে, তাহলে সেটাকে আমি বলবো সবাত। আর যদি অক্সিজেন প্রেজেন্ট না থাকে তাহলে সেটাকে আমি বলবো অবাত। খুব ইজি। এবার কোশ্চেন হচ্ছে যে এই রেসপিরেশন বা শ্বসন হয় কোথায়? সেলের মধ্যেও হয়, বাট সেলের কোথায় হয়? আর এই রেসপিরেশনের জন্য বা শ্বসনের জন্য কি দরকার, আর আমরা শ্বসন করি বা কেন শ্বসন করি? একটা গাছ, তুমি ভাবো ফটোসিনথেসিস কেন করে? এর অ্যান্সারে তুমি কি বলবে? কমেন্টে জানাবে অবশ্যই। আমিও বলছি অ্যান্সারটা। একটা গাছ ফটোসিনথেসিস কেন করে, সালোক সংশ্লেষ কেন করে? কারণ খাবার তৈরি করার জন্য। ঠিক রেসপিরেশন কেন করে? খাবার তৈরি করার জন্য।
যেটা খাবার তৈরি করার পর যে শক্তিটা সঞ্চিত হয় সেই শক্তিটাকেই রিলিজ করার জন্যই সাধারণত রেসপিরেশন আমরা ইউজ করি। এই শক্তিটাকে রিলিজ করার জন্য অক্সিজেন দরকার হয়। যদি আমি পুরোপুরি খাবারটাকে ভাঙি তাহলে তোমরা নিশ্চয় কখনো কাগজ পুড়িয়েছো, নিশ্চয় কাগজ পুড়িয়েছো। তো যখন তুমি কাগজ পোড়াও তখন যদি কাগজটা হালকা ভিজে থাকে তাহলে কি কাগজটা পুরোপুরি মানে পুরোপুরি হয় না, না জাস্ট ধোঁয়া হয়, বাট পুড়ে যায় পরবর্তীকালে। তাহলে সেখান থেকে তুমি কি তাপ ভালো পাবে, না একটা খুব শুকনো কাগজ যেটাকে জ্বালালে তুমি বেশি তাপ পাবে, কোনটাতে পাবে? যেটা ধোঁয়া হচ্ছে না যেটা সহজে জ্বলে যাচ্ছে? যেটা পুরোপুরি শুকনো এবং খুব সহজে জ্বলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি বেশি তাপ পাবো। এখন কোনো খাবারকে যদি আমাকে ভাঙতে হয় তাহলে সেই ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন কি করে? খাবারকে জারিত করে। খাবারকে জারিত করে কি করে? খাবারের মধ্যে থাকা যে পোটেনশিয়াল এনার্জি বা স্থৈতিক শক্তি সেটাকে কি করে ওখান থেকে নিংড়ে বার করে নিয়ে আসে, পুরোপুরি বার করে নিয়ে আসে। এবং তোমরা জানো যে এক অণু গ্লুকোজকে ভেঙে আমরা 38 অণু এটিপি পেয়ে থাকি। এক অণু গ্লুকোজকে ভেঙে কত অণু এটিপি পাই? 38 অণু এটিপি। আজকের এই ক্লাসে আমরা এই 38 অণু এটিপি কিভাবে রিলিজ হয় সেই সম্পর্কে জানবো। কিভাবে বা কোন কোন প্রসেসের সাহায্যে 38 অণু এটিপি তৈরি হয়। আমাদের প্রত্যেকটা অর্গান তুমি ভাবো হার্ট, লিভার, আই, স্টোম্যাক, প্রত্যেকটা অর্গান কি 38 অণু এটিপি তৈরি করতে পারে? কি পারে বাবু? প্রত্যেকটা অর্গান কি আমাদের 38 অণু এটিপি তৈরি করতে পারে? আমাদের হার্ট যদি বলা হয়, মাসল সেল যদি বলা হয়, বা আমাদের আই বলা হয়, বা ব্রেন বলা হয়, বা লিভার, এনিথিংস, তারা কি 38 অণু এটিপি তৈরি করতে পারে? আর যদি না তৈরি করে তাহলে কতটা করে? সব কিছু আজকের প্রশ্নের কিন্তু অ্যান্সার বলবো। ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যদি ভিডিওটা লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করো, আর প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো এবার রেসপিরেশন বা শ্বসনের মেনলি আমাকে একটা জিনিস জানতে হবে যে শ্বসন করে কারা। এবার আমি যদি বলি যে একটা প্ল্যান্ট আর একটা অ্যানিম্যাল, এদের মধ্যে ডিফারেন্স কোথায়? রেসপিরেশনের দিক থেকে ডিফারেন্স কোথায়? যে আচ্ছা গাছেরা কি কখনো অক্সিজেন গ্রহণ করে? স্যার কি রকম কথা বলছেন, গাছে কি অক্সিজেন গ্রহণ করে? গাছ তো আমাদের অক্সিজেন দেয়, গাছ আবার অক্সিজেন কেন গ্রহণ করবে, তাই তো? কিন্তু সেটা একদম না। প্ল্যান্ট হোক বা অ্যানিম্যাল হোক, ভালো করে শুনে নাও, পারলে নোট ডাউন করো, ট্যাটু করে নাও নিজের ত্বকে, ঠিক আছে? ট্যাটু করে নাও, ঠিক আছে? ফার্স্ট প্ল্যান্ট বা অ্যানিম্যাল কি করে, ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে প্ল্যান্ট বা অ্যানিম্যাল কি করে? ফার্স্ট আমাদের এই জিনিসটা জানা দরকার যে প্ল্যান্ট হোক বা অ্যানিম্যাল হোক, প্রত্যেকটা সজীব বস্তু, সজীব, প্ল্যান্ট তো সজীব, লিভিং না নন লিভিং বলো আমাকে, বলো যে প্ল্যান্টটা লিভিং না নন লিভিং? স্যার দুটোই তো লিভিং, দুটোই লিভিং। তাহলে একটা গাছ আর একটা ধরো প্রাণী, একটা প্রাণী, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? সেম বাট ডিফারেন্স, কিছু তো ডিফারেন্স নিশ্চয় আছে। সেম বাট ডিফারেন্স, কি ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে যে একটা মানুষ খাবার তৈরি করতে পারে না, কিন্তু একটা গাছ খাবার তৈরি করতে পারে। সেই প্রসেসটার নাম হচ্ছে ফটোসিনথেসিস। ফটো মিন্স আলো, আর সিনথেসিস মানে তৈরি করা। আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে একটা গাছ, বাট ম্যান নেভার প্রিপেয়ার ফুড উইথ হেল্প অফ লাইট। ওকে, তাহলে আপনি বললেন এখনই যে অক্সিজেন প্ল্যান্টও নেই, অ্যানিম্যাল নাই। স্যার এরকম কেন কথা বলছেন? কারণ ভেবে রাখো প্ল্যান্ট লিভিং, প্ল্যান্টের মধ্যেও সেল রয়েছে, তো তাদের মধ্যে যদি সেল থাকে তাহলে সেই সেলের মধ্যে খাবারকে জারিত করতে হবে কি হবে না? ফার্স্ট কোয়েশ্চেন, খাবারকে ভাঙতে হবে কি হবে না? স্যার ভাঙতে হবে, কারণ কোষ রয়েছে।
আর এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া রয়েছে। তো মাইটোকন্ড্রিয়াকে বলছে কোষের শক্তি ঘর। তা শক্তিটা আসছে কোত্থেকে? অপর থেকে আপনা আপনি পড়ে। খাবারকে ওকেও ভাঙতে হচ্ছে। একটা গাছের মধ্যে যে সেল রয়েছে সেই সেলের মধ্যেও কিন্তু অক্সিজেন দরকার হবে খাবারকে ভাঙার জন্য। আর খাবারকে যদি ভাঙতে হয় তাহলে আমাদের কোন গ্যাস নিতে হবে? অক্সিজেন। তাহলে এটা কিন্তু মাথা থেকে পুরোপুরি উড়ে দাও যে গাছেরা কার্বন ডাইঅক্সাইড নেই আর মানুষে অক্সিজেন নেয় না, দুজনেই শ্বাস গ্রহণ করার জন্য অক্সিজেন গ্রহণ করে। বাট একটা প্রসেস যেটা যে ফটোসিনথেসিস, সেইখানে অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড নেয় খাবার তৈরি করার জন্য, কিন্তু দুজনেই কি নেয়? অক্সিজেন নেয়। ক্লিয়ার করতে পেরেছি কি? ক্লিয়ার করতে পেরেছি? দুজনেই মাঝের জন্য অক্সিজেন নেয়। তাহলে এবার কোশ্চেন আসছে যে স্যার অক্সিজেন এদের নেয়, তো আমি তো কোনোদিন গাছের নাক দেখতে পাইনি, তাহলে ওরা নেয় কোত্থেকে? আর ওদের তো কোনোদিন ফুসফুসও নেই যে দেখছি পেটটা বড় হচ্ছে ছোট হচ্ছে, এরকম তো হয় না। তাহলে এরা নেয় কিভাবে? এটা আর একটা প্রশ্ন আসছে। তো প্রশ্নের পর প্রশ্ন আসছে। তাহলে যদি স্যার আপনি বললেন যদি অক্সিজেন নেয় তাহলে নেয় কিভাবে? অ্যানিম্যালটা তো আমার কাছে ক্লিয়ার, এটা তো ক্লিয়ার, কারণ আমি অ্যানিম্যালের ফুলগা দেখতে পাই, ত্বক দেখতে পাই, তারপরে আমরা ফুসফুস দেখতে পাই, ব্যাঙাচির ক্ষেত্রে গিলস দেখতে পাই। তাহলে এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাট এইটা তো আমার মনের মধ্যে প্রশ্ন জাগতেই থাকছে। প্ল্যান্টের তো কোনো কিছুই নেই। প্ল্যান্টকে তো আমি সারাদিন আশপাশে, রাস্তার চারিপাশে, এমনকি আমাদের বাড়ির টবের মধ্যেও গাছ রয়েছে, তাকে তো আমি কোনোদিন নাক দেখতে পাইনি তার। এবং তার নাকের মধ্য দিয়ে আমি যখন ওর পাশে বসি তখন তো আমি দেখতে পাই না যে ওখান দিয়ে একটা হাওয়া বার হচ্ছে। তাহলে গাছেরা অক্সিজেনটা গ্রহণ করে কিভাবে? ফার্স্ট কোয়েশ্চেন, কিভাবে করে? তাহলে তাদের মধ্যে কোনো স্পেশাল সিস্টেম নেই। আমাদের মধ্যে একটা সিস্টেম রয়েছে, তাই না? ব্রিদিং সিস্টেমস 11th ফিজিওলজিতে পড়েছো নিশ্চয়ই। 11th নিটের ফিজিওলজিতে রয়েছে ব্রিদিং। শ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, এই দুটোকে একসঙ্গে আমরা কি বলি? ব্রিদিং। তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে ব্রিদিং তো করে, বাট ওদের ক্ষেত্রে কোনো স্পেশাল সিস্টেম নেই। আমাদের মধ্যে স্পেশাল সিস্টেম রয়েছে। তুমি ভাবো আমাদের এই হাড়টার মধ্যে মিলিয়নস অফ সেল রয়েছে, আর মিলিয়নস অফ সেলের প্রত্যেকটা সেলের মধ্যে অক্সিজেন দরকার হয় কি হয় না? ইয়েস অর নো? ইয়েস। যদি এস হয় তাহলে অক্সিজেনটা যাচ্ছে কিভাবে? স্যার রক্তের মাধ্যমে যাচ্ছে। রক্তের মধ্যে অক্সিজেন এলো কিভাবে? স্যার নাক দিয়ে এসেছিল, ফুসফুসের মধ্যে দিয়ে। ইয়েস। বাট গাছের ক্ষেত্রে এরকম হয় না, ওরা নিজের ওপর ডিপেন্ড করে। অর্থাৎ একটা গাছের পাতা থেকে শুরু করে ওর মূল পর্যন্ত, গাছের পাতা থেকে মূল পর্যন্ত প্রত্যেকটা পার্ট নিজের ওপর ডিপেন্ড করে, অন্য কারোর উপর ডিপেন্ড করে না। ভালোভাবে বুঝে নাও, প্রত্যেকটা পার্ট নিজের ওপর ডিপেন্ড করে, অন্য কারোর উপর ডিপেন্ড করে না। আমাদের এই হার্টটা কার উপর ডিপেন্ড করে আছে বলো তো? অক্সিজেনের জন্য, আমাদের লাংসের জন্য। যদি লাংস অফ হয়ে যায় তাহলে আমাদের বডি পার্টে কিন্তু অক্সিজেন ফ্লো হবে না। কেন হবে না? কারণ অক্সিজেনের জন্য একটাই সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্রিদিং বা লাংস সিস্টেম। লাংসের সাহায্যে অক্সিজেন অ্যালভিওলার সঙ্গে মিশবে, সেখান থেকে ব্লাডে মিশবে, ব্লাড নিয়ে যাবে টিস্যুতে, টিস্যু থেকে সেলে, অ্যান্ড সেল অক্সিজেন পাবে এবং খাবার ভাঙবে। বাট প্ল্যান্টের ক্ষেত্রে এমন কোনো সিস্টেম নেই যে ওরা কেউ নিয়ে যাবে। প্রত্যেকটা প্যাট ইন্ডিপেন্ডেন্ট, যারা নিজের উপর ডিপেন্ড করে। পাতার কাজ করে নেয়, কাণ্ডের কাজ করে নেয়, এবং মূল কাজ করে নেয়। তাহলে কোন সেলের মধ্য দিয়ে গাছেদের অক্সিজেন প্রবেশ করে? ভেরি এনসিইআরটি তো রয়েছে এই কোশ্চেনটা, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গাছের ক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে তিনটে অংশ আমরা জানি। একটা হচ্ছে লিফ, পাতা, একটা শুট, কাণ্ড, এবং একটা রুট। তিনটে নিজের উপর ডিপেন্ড করে, নিজের চাহিদা অনুসারেই কিন্তু এরা অক্সিজেন গ্রহণ করে। আচ্ছা, কোনো গাছকে যদি আমি জলে ডুবিয়ে রেখে দিই, ধর একটা আম গাছকে জলে ডুবিয়ে রেখে দিলাম, তাহলে কি গাছটা বাঁচতে পারবে? গাছের মূলটা কেমন পচে যায় না? কেন পচে যায়? এই কারণে পচে যায়, কারণ অক্সিজেন গ্রহণ করতে পারে না। আচ্ছা, আমরা দেখেছি জমির মধ্যে অনেকেই হয়তো চাষ করে, অনেক বাবা মা, বা এমনি তো আমরা দেখি টেলিভিশন বা ইউটিউবের মাধ্যমে, ভালো লাগে দেখতে জিনিসগুলো শর্টের মাধ্যমে। তো যখন দেখবি আমরা মাটির গাছের চারিপাশে খনন করি, তাই না?
খনন করি। কেন? কারণ গাছের ফলন ভালো হবে। আচ্ছা, মাটি গর্ত করার সাথে ফলনের কি সম্পর্ক ভাই? সরল সম্পর্ক নাকি? হ্যাঁ, সম্পর্ক আছে। যদি মাটি চারিপাশে, গোড়ার চারিপাশে আমি যদি খনন করি, তাহলে অক্সিজেন সহজে প্রবেশ করতে পারে, তাই না? সহজে প্রবেশ করতে পারে। তাই তো যখন মুকুল আসে গাছের মধ্যে, তখন কি করা হয়? মালিগুলো কি করে না, গাছকে চারিপাশেটাকে খনন করে, ঘাসগুলোকে বার করে দেয়, যাতে অক্সিজেনটা প্রপারলি পেয়ে যায়। আরও আমরা জানি যে কেঁচোকে বলা হয় কৃষকের বন্ধু। কেন? কারণ কেঁচো কি করে? মাটিটাকে এলট পালট করে, উর্বর করে, প্লাস অক্সিজেন প্রবেশেও সাহায্য করে। তাহলে এই সব জিনিস আমরা পড়ে এসেছি, বাট হয়তো আমাদের মাথার মধ্যে এরকম চিন্তা আসেনি, তাই না? চিন্তা আসেনি। তো চিন্তা অবশ্যই করা উচিত, কারণ তুমি একটা সায়েন্স স্টুডেন্ট। আর একটা সায়েন্স স্টুডেন্ট হওয়ার এটা একটা মানে মেন কর্তব্য যে তোমাকে চিন্তা তো করতেই হবে, কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু রাখতেই হবে স্টুডেন্টের মধ্যে পার্থক্য। তো পাতার মধ্যে কিভাবে করে এরা? না, পাতার মধ্যে রয়েছে স্টোমাটা। স্টোমাটা আচ্ছা, শুটের মাধ্যমে কি করে? শুট, লেন্টিসেল। আচ্ছা, শুট আর রুট হচ্ছে লেন্টিসেল। কি সেল? লেন্টিসেল। শুট এবং রুট আর লিফ এরা কি করে? স্টোমাটা আর লেন্টিসেলের সাহায্যে কিন্তু মেনলি রেসপিরেশন করে। বুঝাতে পারলাম? খুব সুন্দর লাগলো আশা করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানাবে যে কেমন লাগছে ক্লাসগুলো, ঠিক আছে? অবশ্যই, কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট খুবই আমাদের উৎসাহ জাগায়, খুব ভালো লাগে। নেক্সট দেখো, সরি, প্ল্যান্টের ক্ষেত্রে আমি লিভ বললাম, শুট বললাম, রুট বললাম। আচ্ছা, এবার আমি আসবো আসল ফাংশন, যে আমরা যে খাবার খাই সেটা খাবার কাকে বলছি? কোন জিনিসটা খাবার বলছি? ভিটামিন কি খাবার? ভিটামিন কি খাবার? স্যার জল তো খায়, জল কি খাবার? না স্যার, হরমোন খেলে খাবার পাবো। কেউ যদি টেস্টোস্টেরন খেয়ে নেয় 1 গ্লাস, তাহলে ওখান থেকে শক্তি পাবে, সেই জিনিসটাই বলবো, ঠিক আছে? দেখতে থাকো। তোমাদের এক্সাম খুব শীঘ্রই, তাই একটাই কথা বলার, যে টাইমটাকে অবশ্যই হেলে দুলে কাটাবে না, খুব ভালোভাবে টাইমটা কাটাবে পড়াশোনার মাধ্যমে, এবং নিজেকে ফোকাস ওয়েতে রাখবে, ঠিক আছে? ডিস্ট্রাকশানের হাত থেকে রক্ষা করবে। অনেক ডিস্ট্রাকশান রয়েছে এখন, তো কীভাবে রক্ষা করবে অবশ্য ভিডিওগুলো তুমি পেয়ে যাবে অলরেডি, প্লাস এগুলো নিজের উপর ডিপেন্ড করছে যে তুমি কীভাবে নিজেকে ফোকাস ওয়েতে রাখবে, ঠিক আছে? ফার্স্ট দেখো কোশ্চেনটা, যেটা বললাম যে রেসপাইরেটরি সাবস্ট্রেট, রেসপাইরেটরি সাবস্ট্রেট অর্থাৎ কোন জিনিসগুলো খেলে পরে আমরা শক্তি পাই? শক্তি পাই। আচ্ছা, 1 গ্লাস জল খেলে কি শক্তি পাই? 1 গ্লাস লবণ খেলে কি শক্তি পাই? আচ্ছা, 1 গ্লাস হরমোন খেলে শক্তি পাবো? ধরো 1 গ্লাস আমি বি কমপ্লেক্স খেয়ে নিলাম, তাহলে কি শক্তি পাবো? কোশ্চেন কি এসেছিল কোনোদিন মাথায়? এইসব কোশ্চেন যদি আসে অবশ্যই বলবে কিন্তু, হ্যাঁ। এরকম মাথায় কোনোদিন কোশ্চেন এসেছিল যে স্যার আমরা জল খাই শক্তির জন্য, বা ভিটামিন খাই শক্তির জন্য, বা মিনারেল খাই শক্তির জন্য, বা হরমোন খাই শক্তির জন্য? এরকম কি কোনোদিন কোশ্চেন এসেছিল মাথায়? জল, ভিটামিন, মিনারেল, হরমোন এগুলো কি আমাদের শক্তি দেয়? কোশ্চেনের অ্যান্সার হচ্ছে না, কখনো না। জল, ভিটামিন, মিনারেল, হরমোন এগুলো কখনো শক্তি দেয় না। এটা কিন্তু এনসিইআরটি লাইনেও রয়েছে। এনসিইআরটি তোমরা কেমন পড়ছো জানি না, বাট এনসিইআরটি লাইন বাই লাইন কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। নট গিভ এনার্জি, এগুলো এনার্জি দেয় না। তাহলে এনার্জি দেয় কে স্যার? এনার্জি 3টে জিনিসে দেয়। কে কে জিনিস? কার্বোহাইড্রেট, আচ্ছা, আর প্রোটিন আর ফ্যাট। কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। আরও রয়েছে যেমন অর্গ্যানিক কিছু ফুড রয়েছে, সেগুলোতে কিন্তু দেয়। ফ্যাট আমি বলছি না, মেনলি 3টে মনে রাখো, কারণ এই 3টে তোমাদের জানা জিনিস। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এই ভিডিওটা তাদের জন্য যারা 11তে উঠেছে সদ্য, তাদের জন্য ভিডিওটা, তারাও দেখতে পারো ভিডিওটা। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কার্বোহাইড্রেটকে আমরা জানি শর্করা, প্রোটিন হচ্ছে আমি সামথিং, আর এটা হচ্ছে স্নেহ পদার্থ। তাহলে এই 3টে জিনিস আমাদের কি দেয়? সরি, শক্তি দেয়।
কিন্তু জল, ভিটামিন বা খনিজ লবণ বা হরমোন কোনোদিন আমাদের শক্তি দেয় না। তাহলে যদি বলা হয় রেসপিরেটরি সাবস্ট্রেট কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এবার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট শক্তি দেয়। তাহলে স্যার আমার একটা কোশ্চেন, যে পেশেন্টগুলো বা পেশেন্ট যখন থাকে তখন কেন আমি ওকে জুস খাওয়াই, কেন ওকে আমি বিরিয়ানি খাওয়াই না? একটা কোশ্চেন আসছে স্যার মনের ভেতরে। আমি অফলাইনে যখন পড়াই তখন এরকমই কোশ্চেন আসে, মানে অনেক ধরনের কোশ্চেন আসে। যেমন ধরো যে বলবে যে স্যার ফলের জুসই কেন খাওয়াই, কেন আমি স্যুপ কেন খাওয়াই, কেন আমি অন্য কিছু খাওয়াই না? আমি জুস না খাই আমি ওকে গোটা আপেল খাইয়ে দিতে পারবো, বা জুস না খাইয়ে ওকে আমি রসগোল্লা খাইয়ে দেবো, কেন খাওয়াই না? কোশ্চেন ফার্স্ট। দেখো কার্বোহাইড্রেট হোক, প্রোটিন হোক, ফ্যাট হোক, এদের নিজস্ব কিছু মণিমা রয়েছে। যেমন কার্বোহাইড্রেট হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট যেমন হচ্ছে তোমার সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলোই, তাই তো? আচ্ছা, প্রোটিন জানো তোমরা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, এবং ফ্যাট এরা একটা কমন পাথ ফলো করে, সেটা হচ্ছে ক্রেবস সাইকেল। সেটা হচ্ছে ক্রেবস সাইকেল। আর এই জন্য এই তিনটেকে একসঙ্গে আমি বলি অ্যাম্ফিবেলিক পাথওয়ে। অ্যাম্ফিবেলিক পাথওয়ে খুব বড় করে লাইন রেখে দিয়েছে, হেডিং আছে এনসিইআরটির রেসপিরেশন চ্যাপ্টারে। ভালো, কিন্তু এটা খুব ভালো চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার জিনিসগুলো, যে কার্বোহাইড্রেট হোক, প্রোটিন হোক, ফ্যাট হোক, তিনটেই কিন্তু সেম লাইন ফলো করবে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, আইভ সাইকেল এবং লিঙ্ক রিয়াকশন। ক্রেবস সাইকেল বলতে পারো, ক্রেবস সাইকেল তিনজনকেই পালন করতে হবে, কার্বোহাইড্রেট হোক, প্রোটিন হোক, ফ্যাট হোক, তিনজনকেই সেম জায়গায় আসতে পারে, সেটা হচ্ছে ক্রেবস সাইকেল। তিনটের নাম আলাদা আলাদা, তিনটের কম্পোজিশন আলাদা, বাট তিনটে থেকে শক্তি রিলিজ করার জন্য সেম পথ অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল, ধরো তোমার বাড়ি মেদিনীপুর, কারোর বাড়ি মালদা, কারোর বাড়ি হরিয়ানা, তাদের মেন যদি এক্সাম সেন্টার হয়ে গেল কলকাতা, তা তাদেরকে রাস্তা অনেক বাট ডেস্টিনেশন একটাই, তাই না? কলকাতা, সেম জিনিস, সেম। নেক্সট দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তাই না? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা নোট ডাউন করো, দেন তোমাকে বলছি আমি। দেখো এটা ফার্স্ট টাইম, এবার আমি বলি যে কমন ক্রেবস সাইকেল, সেই জিনিসটা কি আসলে? ক্রেবস সাইকেল জিনিসটা কি? রেসপিরেটরি কোশ্চেনটা বলছি, রেসপিরেশন কোশ্চেনটা খুব সহজ। একটা আমি ফর্মুলা লিখছি, ফর্মুলা না তোমরা তো ছোটো থেকে এটা জানো আশা করি, খুব সহজ, যে গ্লুকোজ, অক্সিজেন ভেঙে আমি জাস্ট করছি না, ব্যালেন্স করছি না, জাস্ট আমি লিখছি, হ্যাঁ, এনার্জি প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং জল, তাই তো? এখানে আমরা 38 অণু এটিপি পাই, 38 অণু এটিপি পাই উইথ হেল্প অফ অক্সিজেন। আচ্ছা, এটা অবাত না সবাত? সবাত স্যার, কারণ অক্সিজেন ইউজ হচ্ছে। প্রসেসটার নাম কি? যে পদ্ধতিতে বা যে প্রসেসে এই গ্লুকোজটা ভেঙে এনার্জি দেয়, তার তিনটে প্রসেস রয়েছে। কটি প্রসেস বললাম? তিনটে প্রসেস। কি কি? গ্লাইকোলাইসিস, লিঙ্ক রিয়াকশন, ক্রেবস সাইকেল। কি কি? গ্লাইকোলাইসিস, লিঙ্ক রিয়াকশন, ক্রেবস সাইকেল। আবার বলো, নিজের মনে মনে বলো, গ্লাইকোলাইসিস, লিঙ্ক রিয়াকশন, ক্রেবস সাইকেল, তিনটে। এবার দেখো যে গ্লাইকোলাইসিস কি, গ্লাইকোলাইসিস কি, আর গ্লাইকোলাইসিস কাদের হয়, কোথায় হয়, আর এখান থেকে আমি কত অণু এটিপি পাই। আচ্ছা, ফার্স্ট গ্লাইকোলাইসিসে যদি আমি লোকেশন বলি, লোকেশন, যে গ্লাইকোলাইসিস হয় কোথায়, গ্লাইকোলাইসিস সংগঠিত হয় কোথায়? তো গ্লাইকোলাইসিস কোথায় হয়? সেলে হয় স্যার। সেলের কোথায় হয়? এটা ইম্পর্টেন্ট, সেলের সাইটোপ্লাজমে হয়, সেলের সাইটোপ্লাজমে হয়। আচ্ছা, এখান থেকে এটিপি কত অণু তৈরি হবে? 4 অণু এটিপি তৈরি হবে। আচ্ছা, এনএডিপি তৈরি হবে কত? 2 অণু, ঠিক আছে, 2 অণু।
আচ্ছা কত অণু এটিপি ইউজ হয়ে যাবে? 2 অণু। এটা প্রডিউস হয়, এটা ব্যবহৃত হয়, তাহলে নেট এটিপি কত কত হবে? 4 - 2 = 2 এটিপি। অর্থাৎ বলতে পারো যে আমাদের গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু এটিপি তৈরি হয়, 2 অণু এটিপি তৈরি হয়। নেট এটিপি কত তৈরি হয়? এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও প্রিভিয়াস ইয়ারেও কোশ্চেন এসেছিল, সম্ভবত 21 বা 20-তে এসেছিল, সম্ভবত মনে পড়ছে না, এরকম কোশ্চেন এসেছিল, নেট এটিপি জিজ্ঞাসা করেছিল ওখানে। নেক্সট আমি বলি যে গ্লাইকোলাইসিসে কতগুলো ধাপ চলে, এই যে প্রসেসটা সেটা কটি স্টেপে হয়? কটি স্টেপে হয় কারো জানা আছে? 10টি স্টেপে জানা হয়, 10টি স্টেপ। আর তোমাদের এনসিইআরটিতে এখানে কেবলমাত্র দুটো এনজাইমের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইনভার্টেজ আর একটা হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ আর ইনভার্টেজ, এই দুটো এনজাইম বলেছে যে এখানে ইউজ হয়। কোথায় কোথায় ইউজ হয়, কোন কোন জায়গায় ইউজ হয় সেটা আমি বলবো, এখনই বলবো, কারণ আজকে চাইবো আমি পুরো গ্লাইকোলাইসিসটা কমপ্লিট করতে। ঠিক আছে, পুরো গ্লাইকোলাইসিসটা কমপ্লিট করব। তাহলে যদি আমি চ্যাপ্টারটা শর্টভাবে বলি যে গ্লাইকোলাইসিস হয় কোথায়? সাইটোপ্লাজম। ভেরি গুড। তৈরি করে কত অণু? 4 অণু। কত অণু খরচ হয়ে যায়? 2 অণু। তাহলে পড়ে থাকে কত অণু? 2 অণু। তাহলে বলতে পারো গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু। এবার কোশ্চেন অ্যান্সার ইউজ কেন হয়? একটা ভাবো, তুমি নিজেকে পড়ছো, তার জন্য তোমাকে কিছু ইনভেস্ট করতে হচ্ছে না? টাইম তো কিছু ইনভেস্ট করতে হচ্ছে, কিছু তো ইনভেস্ট করতে হবে। লাইফে যদি বড় হতে হয় কিছু ইনভেস্ট করতে হবে, হয় মানি, হয় টাইম, কিছু ইনভেস্ট করতে হবে। তাহলে এখানে আমি এনার্জি ইনভেস্ট করেছি, এনার্জি পেয়েছি। ঠিক আছে, এনার্জি দিয়েছি, এনার্জি পেয়েছি। কত? 2 অণু এটিপি, এনএডিপি পেয়েছি। এই এনএডিপি কিভাবে তৈরি হয় বা এনএডিপি নিয়ে আমি কি করব, আমার এডিপি দরকার, এই এনএডিপি থেকে কি করে এনার্জিতে কনভার্ট হয় সেটাও বলবো। এনএডিপি না, এনএডিএইচ, সরি, এনএডিএইচ থেকে কিভাবে এটিপি তৈরি হয় সেটাও বলবো। এনএডিএইচ থেকে কিভাবে এটিপি তৈরি হয় এই পুরো প্রসেসটাও বলবো। ঠিক আছে, আর এইখানে কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হয় না। কি? কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় না, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় না, নট অকার। ঠিক আছে, যদি কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় না তাহলে এটা কিন্তু স্পষ্টভাবে মনে রাখো, যদি কার্বন ডাইঅক্সাইড রিলিজ না হয় তাহলে এর প্রোডাক্ট কত কার্বনের হওয়া উচিত? কত কার্বন হওয়া উচিত? 6 কার্বনের। 6 কার্বনের। অর্থাৎ গ্লুকোজ থেকে যখন পরিণত হবে তখন কত হওয়া উচিত? 6 কার্বনে হওয়া উচিত, কারণ কোনো কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে না। বোঝা গেল? এবার আমরা আসবো গ্লাইকোলাইসিস সাইকেলে, কোথা থেকে স্টার্ট হয় এবং কোথায় গিয়ে শেষ হয়। ঠিক আছে, চলো দেখা যাক। এটা নোট ডাউন করে নাও, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, এটা করতে পারো। এই দুটো এনজাইম, কটি স্টেপ রয়েছে এবং এখানে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় না, এটা কিন্তু মনে রাখতে পারো। এবার আমরা দেখব যে গ্লাইকোলাইসিসের স্টেপগুলো। গ্লাইকোলাইসিসের স্টেপগুলো কটি স্টেপ বললাম না? 10খানা স্টেপ স্যার বললেন। 10খানা স্টেপ কিভাবে কিভাবে হয় প্রত্যেকটা কিন্তু আমরা ভালোভাবে জানবো, খুব ভালোভাবে জানবো, চেষ্টা করব। আচ্ছা, ফার্স্ট ধরো তুমি সুক্রোজ খেলে। সুক্রোজ কত কার্বনে কারো জানা আছে? এটা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড? এটা ডাইস্যাকারাইড, অর্থাৎ এটা হচ্ছে 12 কার্বনের সুক্রোজ। তো সুক্রোজের ডাইস্যাকারাইড। ঠিক আছে, তো ডাইস্যাকারাইডকে মনোস্যাকারাইডে ভেঙে দেয় একজন এনজাইম, এটা তোমরা লিখেও রেখেছি আমি, এটা হচ্ছে ইনভার্টেজ। কিসে কিসে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এটা কত কার্বন হওয়া উচিত তাহলে? স্যার সুক্রোজ 12 কার্বন, এটা ভেঙে গেছে, তাহলে ভেঙে গেলে কত কার্বন হবে? এটা
6 কার্বন, এটা কত কার্বন? 6 কার্বন। এবার এবার আসবে খেলা, এবার আসবে খেলা। কি খেলা? এবার দেখো গ্লুকোজ তৈরি হয়ে গেছে আমাদের। এবার যে প্রসেসটা স্টার্ট হবে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। ফার্স্ট ভালোভাবে দেখবা, ভালোভাবে একদম, এই গ্লুকোজ থেকে ফার্স্ট প্রোডাক্ট যেটা তৈরি হবে, গ্লুকোজ থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। এখানে কি ফসফেট ছিল? না স্যার, ফসফেট তো ছিল না এখানে। তাহলে এখানে ফসফেট এলো কিভাবে? চলো দেখা যাক। গ্লুকোজের স্ট্রাকচার তোমার জানা আছে নিশ্চয়ই। চলো, না জানলে কোনো চিন্তা নেই, আমি তো আছি। চলো গ্লুকোজের আমি স্ট্রাকচার এঁকে নিলাম। এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। স্যার কোথায় গ্লুকোজের স্ট্রাকচার? 6 কার্বন দেখান আপনি। হ্যাঁ দেখিয়ে দিলাম, এটা 1 কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 আর এটা 6, CH2OH, এটা HOH। এটা হচ্ছে গ্লুকোজ স্ট্রাকচার। তাহলে কত কার্বনে যুক্ত হয়েছে ফসফেট? 6 কার্বনে। স্যার 6 কার্বনে কেন যুক্ত হলো? আচ্ছা, এটা কি তোমাদের বলতে হবে যে রিংটা সব থেকে বেশি স্টেবল? তাহলে যুক্ত হবে কোথায়? এখানে ফসফেট। তাই ফসফেট এলো থেকে, ফসফেট এলো থেকে। আরে ভাই, তুমি জানো যে এটিপি, আমি বললাম 2 অণু এটিপি লেগে যায়, তাহলে 1 অণু এটিপি কি হয় এখানে ভেঙে কি তৈরি করে? এডিপি আর ফসফেট। তো সেই ফসফেটটা কোথায় গিয়ে জয়েন করে? 6 নম্বর কার্বনে। তাহলে এবার যদি আমি বলি এর পিকচারটা কেমন হওয়া উচিত? আপ দেখো পিকচার ইসকা কেমন হবে পিকচার। এটা হলো পিকচার, H CH2OP। দিস ইজ গ্লুকোজ 6 ফসফেট, দিস ইজ গ্লুকোজ 6 ফসফেট। এখানে কি হয়? 1 অণু এটিপি ইউজ হয়ে যায়। এটিপি কিসে ভেঙে যাবে? এডিপি প্লাস ফসফেট। ঠিক আছে, এখানে এটিপি ইউজ হয়ে যাবে। নেক্সট দেখো, গ্লুকোজ 6 ফসফেট থেকে এর চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। আচ্ছা, কোনো কিছু চেঞ্জ এসছে? কোনো কিছু চেঞ্জ এসছে? গ্লুকোজ থেকে জাস্ট ফ্রুক্টোজ হচ্ছে। আচ্ছা, গ্লুকোজ কত কার্বনের বলো? এটা কত কার্বনের? জোরে বলো, শুনতে পাচ্ছি না। 6 কার্বন। ফ্রুক্টোজ কত? 5 না 6? 5 না 6? যারা যারা 5 বলেছে তারা কান ধরবে, এখনই কান ধরবে। ফ্রুক্টোজ তো লিখে রেখেছি, কত কার্বন? 6 কার্বন। তাহলে এটা কত কার্বন? 6 কার্বন। ঠিক আছে, তাহলে ফ্রুক্টোজটাও আসতে পারে কিন্তু গ্লুকোজে, এটাও কিন্তু সেম সাইকেল অবলম্বন করবে। ঠিক আছে, এটাও সেম সাইকেল অবলম্বন করবে। ফ্রুক্টোজ 6 ফসফেট। তা গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হলো কেন? ফার্স্ট কোয়েশ্চেন। আর এখানে কোনো এনজাইম লাগে না? হ্যাঁ এনজাইম লাগে। গ্লুকোজ থেকে গ্লুকোজ ফসফেটে যে এনজাইমটা ফেটেছে হেক্সোকাইনেজ। এটা একটা কথা মনে রাখো, এনসিইআরটি যেহেতু নেই আমি এই জন্য বলছি না, টোটাল 10খানা এনজাইম প্রয়োজন। 10টি স্টেপের জন্য 10খানা এনজাইম কিন্তু ব্যবহার হবে, 10খানা এনজাইম ইউজ হবে এখানে। তাহলে ফার্স্ট গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ এলো। চলো স্ট্রাকচার জানা যাক। স্ট্রাকচারটা কেমন হবে? এটা ছিল গ্লুকোজ 6 ফসফেটের স্ট্রাকচার। তাহলে ফ্রুক্টোজের স্ট্রাকচার কেমন হবে? ফ্রুক্টোজ, আচ্ছা ফ্রুক্টোজ, নাই না বিশাল কঠিন হয় মনে হচ্ছে, একদম না, খুবই সহজ, খুবই সহজ। চলো, এটা CH2OH 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, আর এখানে ছিল কে? CH2OP, এটা 6 নম্বর। এঁকে দিলাম। এবার রিংয়ের বাইরে কি আছে? OH, চেক করো এবার। এবার দেখো, লুক, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ফ্রুক্টোজ অন 6 বিস ফসফেট, অন 6 বিস ফসফেট,
ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। তাহলে এবার ফসফেট কত জায়গায় জয়েন করলো? 1 আর 6, 6 তো অলরেডি ছিল, তাহলে এলো কোথায় আবার 1? কেন 1? কারণ রিংয়ের বাইরে আছে এখানে। তাহলে কোথায় জয়েন করলো? এখানে। তাহলে কি এখানে এটিপি ইউজ হবে না? এটিপি এখানেও ইউজ হবে। তাহলে এটিপি এখানেও ইউজ হয়ে যাবে। এটিপি কি হয়ে যাবে? এডিপি প্লাস ফসফেট। তাহলে এখানেও একটা এটিপি, এখানেও এটিপি। ক্লিয়ার? নেক্সট, এটা কত কার্বন? 6 কার্বন। এবার দেখো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে এবার কি হবে, ভালো করে দেখো। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে দুটো জিনিস তৈরি হবে, দুটো জিনিস তৈরি হবে। একটা তৈরি হবে ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন। দেখা যাচ্ছে তো না? দেখে নিচ্ছি একবার আমি। ইয়েস, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। আচ্ছা, আর একটা হবে, চলো এটাকে এভাবে আমি আঁকছি, তাহলে বেশি সুবিধা হবে। একটা হবে ডাই হাইড্রক্সি অ্যাসিটোন। ওকে, আচ্ছা, আর একটা কি তৈরি হবে? ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এনসিইআরটিতে দিয়েছে, পাগল ক্যা পাগল, ফসফোগ্লিসারালডিহাইড। ফসফোগ্লিসারালডিহাইড মুখস্থ করে এখনই। ফসফোগ্লিসারালডিহাইড, ফসফোগ্লিসারালডিহাইড। কত কার্বন? 3 কার্বন। কারণ 6 কার্বন ভেঙে ভেঙে কত কার্বন হয়ে যাচ্ছে? একটা হয়ে যাচ্ছে 3 কার্বন, আর এটা হয়ে যাচ্ছে 3 কার্বন। কিন্তু এরা ইন্টারচেঞ্জ হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালডিহাইড আর এটা হচ্ছে কিটোন। এটা অ্যালডিহাইড, এটা কিটোন। আচ্ছা, নেক্সট প্রসেসে কি হবে? নেক্সটে কি হবে? ফসফোগ্লিসারালডিহাইড ভেঙে তৈরি করবে, ফসফোগ্লিসারালডিহাইড ভেঙে তৈরি হবে কি? 1,3 কত 1,3 বিসফসফোগ্লিসারিল অ্যাসিড। একে আমি শর্ট ফর্মে বলতে পারি বিপিজিএ। 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কত কার্বন হবে? 3 কার্বন হবে, কারণ এটা 3 কার্বন। নেক্সট 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, अब দেখো 1,3-বিসফসফো, তাহলে এখান থেকে একটা ফসফেট কি হয়ে যায়? উড়ে গেছে। তাহলে যখনই ফসফেট উড়ে যাবে তখনই কি তৈরি করবে বলো তো? এটিপি। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, এটিপি। নেক্সট আইসোমারিজ হবে। আইসোমারাইজের মাধ্যমে দেখা যাচ্ছে কি বোর্ডে? হ্যাঁ, এটা লাস্ট দেখা যাবে, তারপর উপরে তুলে নেব। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর তৈরি হবে, বা এটাকে আমি তুলে নিচ্ছি এইভাবে, এই সাইড লিখে নিচ্ছি। 3-ফসফোগ্লিসারিক তৈরি হয়ে যাবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপর 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়ে যাবে ফসফোএনল পাইরুভেট। ফসফোএনল পাইরুভেট, বা বলতে পারো একে পেপ, এবং ফসফোএনল পাইরুভেট থেকে তৈরি হবে এন প্রোডাক্ট পাইরুভেট। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবার কোশ্চেন
যে কত অণু এখানে পাইরুভেট তৈরি হলো। বা আর একটা জিনিস দেখতে পারো, যেখানে ফসফোএনল পাইরুভেট ছিল না, ফসফেট ছিল, তাহলে ফসফেট এখান থেকে বার হয়ে গেছে, তাহলে এখান থেকে আবার কি তৈরি হবে, এটিপি, এটিপি। তাহলে এখানে এক অণু, এখানে এক অণু, কত অণু হলো, 2 অণু। আচ্ছা কত অণু পাইরুভেট তৈরি হলো বলো তো একবার, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এক অণু, ফসফোগ্লিসারলডিহাইড এক অণু, তার টোটাল কত অণু, 2 অণু। তাহলে কত অণু পাইরুভেট তৈরি হবে, 2 অণু পাইরুভেট তৈরি হবে। আর এটাই হচ্ছে এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস, এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস, এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস। যা সাবস্ট্রেট কে ছিল গ্লুকোজ, এন্ড প্রোডাক্ট পাইরুভেট। how many ATP are used in there, only 2 ATP used, produce কত হলো, 2 to 4, 4 অণু ATP তৈরি হলো। আর এখানে NADPH তৈরি হবে যখন ফসফোগ্লিসারলডিহাইড থেকে 1,3-বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে, সেই সময় এখানে NAD প্লাস যুক্ত হয়ে NADH তৈরি হবে, 2 অণু NADH তৈরি হবে। টোটাল দেখো সাইকেল 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7th 8th 9th and 10th, টোটাল 10টি সাইকেল। এবং এই 10টি সাইকেলকে ঠোঁটস্থ মনে রাখবা যে কোন কোন স্টেপে এটিপি ইউজ হচ্ছে আর কত কত নম্বরে এটিপি ফরমেশন হচ্ছে। মানে এটিপি ইউজ হচ্ছে 1 নম্বর এবং ফার্স্ট এবং থার্ড এটিপি ইউজ হচ্ছে। আচ্ছা এটিপি ফরমেশন হচ্ছে কোন স্টেপে, এটিপি ফরমেশন হচ্ছে বলতে পারো 7 এবং 10, 7 এবং 10 নম্বর স্টেপে তৈরি হচ্ছে। আর কত নম্বর কার্বন NADH তৈরি হচ্ছে না, 5 নম্বরে NADH তৈরি হচ্ছে। NADH কোথায় তৈরি হচ্ছে, NAD প্লাস থেকে। আচ্ছা NAD থেকে NAD প্লাস, অক্সিডেশন না রিডাকশন, ওকে। তো এটাই হচ্ছে পুরো গ্লাইকোলাইসিস। এখানে মেইনলি দুটো এনজাইম ইউজ হবে, ইনভার্টেজ এবং হেক্সোকাইনেজ। ইনভার্টেজ ডাইস্যাকারাইডকে মনোস্যাকারাইডে কনভার্ট করবে, আর গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করার জন্য হেক্সোকাইনেজ। বাট টোটাল যখন তোমরা বিএসসি পড়বা বা এর যখন এক্সট্রা রেফারেন্সও তুমি দেখতে পারো, সেখানে 10খানা এনজাইমের কথা বলা হয়েছে, কারণ প্রত্যেকটা স্টেপে ডিফারেন্ট টাইপ অফ এনজাইম দরকার। একটা কথা মনে রাখো যে কাইনেজ যেখানেই ইউজ হোক না কেন, কাইনেজ ওয়ার্ডটা আমরা এক জায়গায় ইউজ করতে পারি যেখানে এনার্জি তৈরি হচ্ছে বা এনার্জি ব্যবহৃত হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে বা এনার্জি ইউজ হচ্ছে। দেখো এখানে আমি লিখেছি হেক্সোকাইনেজ, কারণ এখানে এটিপি ইউজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত এতদূর রাখলাম আজকে ক্লাসটা, গ্লাইকোলাইসিস পর্যন্ত। নেক্সট দিন আমরা লিঙ্ক রিয়াকশন এবং ক্রেব সাইকেল নিয়ে এবং আর কিউ ভ্যালু রয়েছে কিছু 1, 0.9, ইনফিনিটি এবং <1 এই সম্বন্ধে ডিসকাস করে পুরো চ্যাপ্টারটা কিন্তু আমরা কমপ্লিট করব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক দাও আর প্রথম হলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আজকের জন্য এখানে টাটা।